আচ্ছা আমি আসছি আবার সাকিব ভাই, আমাদের অনেকগুলি প্রশ্ন জমে গেছে। নূর আজকে প্যাচ লাগাইছে, নূর আজকে দেরি করে আইসা প্যাচ লাগাইছে। নূর একটু খুব দ্রুত কবেন কিনা, আমাদের অনেকগুলি ব্যাপার আছে, সেই জন্য আপনাদের দুজনের মতামতে আমরা একটু শুনতে চাই যে ক্যান্টনমেন্টের রাজনীতির ওই প্রশ্নটা যদি আপনি বলতেন যে ক্যান্টনমেন্ট আসলে রাজনীতিতে প্রভাব বিস্তার করতেছে কিনা বা করা উচিত কিনা, একটু যদি সংক্ষেপে বলেন, অনেকগুলি প্রশ্ন জমে গেছে। নূর, এখন আমি ছাত্র নেতাদের মতো যদি সস্তা কথা বলি তাহলে আমার অনেক পজিটিভ কমেন্টস করবে, অনেকে বাহাবা দিবে, কিন্তু আমি বাস্তবতার নিরিখে আমি যেটা বুঝেছি দেখেছি আমার এইটুকু বয়সে, বাংলাদেশের রাজনীতিতে ক্যান্টনমেন্টের মুক্তিযুদ্ধের পর থেকেই বিশেষ করে সেটা সামরিক সরকার কিংবা রাজনৈতিক প্রত্যেকটি সরকারে তাদের একটা প্রভাব ছিল, এবং এই সরকার গঠনের ক্ষেত্রেও তাদের প্রভাব রয়েছে, এটা বাস্তব, এটা অস্বীকার করা ওয়ে নেই। তো কাজেই সেখানে সরকার আপনার পরিচালনার ক্ষেত্রে ক্যান্টনমেন্টের আপনার পরামর্শ মতামত থাকতে পারে, এটা ন্যাচারাল, কিন্তু যেই বিষয়টি নিয়ে জলগুলো হচ্ছে কিংবা আলোচনা হচ্ছে সেখানে আমার একটা বিষয় হচ্ছে যে ওই আইএসপিআর এর বিবৃতিতে কিন্তু পরিষ্কার করেছে যে সেনা প্রধান কাউকে ডাকে নাই, ওই ছাত্র নেতারাই আগ বাড়িয়ে সেনা প্রধানের আপনার সাথে গিয়েছিল। আপনি বলছেন যে এটা একটা বাস্তবতা, এই ব্যাপারে আপনার বক্তব্য আমরা শুনছি, আপনি একটু মজার বক্তব্য শুনেন। আমাদের একজন দর্শক বলেছেন যে মহিউদ্দিন আপনি 18 সালে বলেছিলেন আমি যদি নূরকে একটি কঠিন প্রশ্ন করি তাহলে আমাকে 100টিরও বেশি গালিগালাজের মুখোমুখি হতে হয়, এখন নূর আপনাকে একটি গালি বা ভণ্ড, যাই হোক ভণ্ড হয়ে গেছে নূর। আমি যেটি বলি, আপনি যে বললেন ছাত্র নেতাদের সস্তা কথা, আপনার বেশিরভাগ ছাত্রনেতা হচ্ছে আপনার ছাত্র নানা কারণে, এবং তারা আপনার পথই কিন্তু আসলে অনুসরণ করতেছেন। আপনি যেই পথ দেখিয়েছিলেন, এখন আপনি সেই পথ থেকে বেরিয়ে আপনি এখন একটি কাঠামোবদ্ধ অবস্থা, সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট, অনেক বেশি প্রাতিষ্ঠানিক, এরকম একটি জায়গা, একটি মুরব্বীর জায়গা নিচ্ছেন কিনা আপনি? না, মুরব্বীর জায়গা না, বাস্তব কথা হচ্ছে শুনেন, আমি চাইলে এই সরকার যদি সেনাবাহিনীর সহায়তা ছাড়া রাষ্ট্র পরিচালনা কিংবা সামনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এটা সম্ভব নয়। কাজেই শুধু শুধু প্রতিপক্ষ করে তো লাভ নাই, সেনাবাহিনী, পুলিশ বলেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন, তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা এবং সবাই মিলেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এই সংকট এবং সামনের ভবিষ্যৎ এটা নির্ধারণ করতে হবে। সেখানে ছাত্র, এই দু চারজন ছাত্র যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছিল এবং আরো দু চারজন ইউটিউবাররা বাইতুল মোকাররম থেকে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল, এটা যদি হইতো বাংলাদেশে তো আরেকটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো। সাকিব ভাই যেটা বলেছে, সেনাবাহিনী যদি এই আন্দোলনে শেষের দিকে সমর্থন না দিত তাহলে গৃহযুদ্ধ হতো। আপনি বন্দুকের সামনে যদি সামরিক বাহিনীও যদি বলতো যে আগামী কালকে থেকে তারাও অস্ত্র আপনারা তাদের সর্বাত্মক প্রস্তুতি নেমে যেত, কি পরিস্থিতি হতো চিন্তা করতে পারতেন? একটা নির্ঘাত গৃহযুদ্ধ, হয়তো আমরা জয়লাভ করতাম, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই ব্লাডশেড থেকে রক্ষার জন্য সেনাবাহিনী তো একটা ইতিবাচক ভূমিকা এনেছে, যেমনি একটি ভূমিকাটি নিয়েছিল 90 সালে, যেমনি নিয়েছিল 75-এ, যেমনি নিয়েছিল 71-এ। সেই সেনাবাহিনীকে মুখোমুখি করার কোনো আমাদের আছে বলে আমি মনে করি। জনাব, আপনার বক্তব্য পরিষ্কার। আমরা আবারও একটি কমন প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই, এবার আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। ডক্টর ইউনূস সরকার প্রধান হিসাবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, এটি একটি বড় দিক কিনা বাংলাদেশের জন্য, এটা আসলে কতটা সিগনিফিকেন্ট, এটা নিয়ে একটা বলবেন। এটা এক ধরনের স্বীকৃতি, কেউ কেউ বলছেন চীনে গিয়ে 7 সিস্টার্স নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, সমুদ্র সুবিধা নিয়ে তিনি যে কথা বলেছেন, ল্যান্ডলক কান্ট্রি, এগুলিকে আপনারা সুবিধা করেন কিনা, বলা যায় এর প্রভাবে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে ভারত, এটাও দেখছেন কিনা? আমি জানি যে অনেক বড় প্রশ্ন, অনেক বড় প্রেক্ষাপট, কিন্তু নূর যদি একটু 2 মিনিটে বলতেন। আমরা একই প্রশ্ন সাকিব ভাইকে, আমি সংক্ষেপে বলবো, যেহেতু আমার একটি প্রোগ্রাম আছে। এটা হচ্ছে ডক্টর ইউনূসের সাথে প্রথমবারের মতো তিনি ক্ষমতা আসার পরে 8 মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা মিটিং হয়েছে। এটা ইতিবাচক, কিন্তু এটা খুব বড় আহামরি কোনো আপনার অর্জন হয়ে গিয়েছে সেটা আমি মনে করি না। আর এখানে স্বাভাবিকভাবেই একটা প্রতিবেশী দেশের সাথে তো বৈরী সম্পর্ক রেখে চলাটা কারোর জন্যই মঙ্গলজনক নয়, যদিও ভারত নিজের কারণেই আজকে বাংলাদেশের জনগণ তাদের সাথে একটা বৈরী পরিবেশ তৈরি হয়েছে। এখান থেকে উত্তরণে ভারতকে আমি মনে করি বেশি আন্তরিক হওয়া দরকার ছিল। সেখানে এই মিটিং এর কিংবা ইউনূস স্যার যে চীনে গিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা আমি মনে করি উনি বাংলাদেশের পক্ষ থেকে একটা শক্তিশালী অবস্থান ব্যক্ত করেছেন যে ইটটি মারলে পাটকেলটি খেতে হবে। সেই ক্ষেত্রে ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিল, এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে, তাদের সাথেও আমাদের অনেক ইস্যু আছে, তারাও এখান থেকে অনেক বেনিফিট নিচ্ছে। সেখানে ভারত একেবারে আমাদেরকে কোণঠাসা করে ফেলবে সেটাও ভারত পারবে না। তবে আমরা চাই একটা উইন উইন জায়গা থেকে ডিপ্লোমেসিটা ওপেন করার জন্য, একেবারে বন্ধ করতে আমরা চাই না। ওকে, সাকিব ভাই আপনি একটু সংক্ষেপে বা 1.5 মিনিটে বলবেন কিনা চীন সফর, ভারত সম্পর্কে মতামত, বিশেষ করে
যদি আপনার পরিষ্কার না হয়ে থাকে আমি আগের প্রশ্নে এক লাইন একটু বলি। না, ওইটা পরিষ্কার হয়েছে ভাই। আচ্ছা, ওইটা আচ্ছা, পরিষ্কার ঠিক হয়েছে, আছে। আমি বুঝছি, আমি বুঝছি। আচ্ছা। আমার ধারণা দর্শকরাও বুঝেছেন, কারণ দর্শকদের মতামত আমি দেখতে পাচ্ছি যে এটি নিয়ে আর এই মুহূর্তে মন্তব্য করছেন। আপনি যদি ভারত সফর, আচ্ছা, আমি ভারতের বিষয়ে যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে গিয়েছেন, সে বিষয়ে আমরা তখন আমাদের বক্তব্য দিয়েছিলাম যে এই যে বৈঠক ওপেন হচ্ছে এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি, কারণ ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং এই প্রতিবেশীর মধ্যে জনগণের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে। রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দিয়ে সেটা একভাবে হয়, আর এটার অন্য মাধ্যমও আছে। কিন্তু এটা ভারতের মনে রাখা দরকার যে 5ই আগস্টের পরে বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিয়েছে যে ওই পদানত বাংলাদেশ আর পাওয়া যাবে না। বাংলাদেশ তার আত্মমর্যাদা নিয়ে, তার নিজের স্বার্থ নিয়ে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কিত হতে চায়, সুসম্পর্ক তৈরি করতে চায়। এইটা আমাদের পররাষ্ট্রনীতি। বাংলাদেশের সেই পররাষ্ট্রনীতিতে যতটা দৃঢ় থাকা দরকার ততটাই দৃঢ় থাকতে হবে, কারণ এটাই জনগণ চায়। ডক্টর ইউনূস আছে কিনা এই দৃঢ়তা, ডক্টর ইউনূস দেখাতে পারছেন কিনা? ডক্টর ইউনূস এখনো পর্যন্ত সেই দৃঢ়তা দেখিয়ে যাচ্ছেন এবং সেটা আমাদের মনে হয় যে এটা অব্যাহত রাখা দরকার। ওকে, এই প্রশ্নটিও আপনাদের দুজনের জন্য। আমি একটু নূরকে শুনতে চাই আগে। নূর, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রাজনীতিতে অনেক ওলটপালট হয়েছে, কিন্তু যেটুকু আভাস পাওয়া যাচ্ছে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে একটা সমমনাদের একটা জোট হতে পারে। সেইটার ক্ষেত্রে এমন হতে পারে আবার এনসিপি সহ যারা বেশি সংস্কার এবং অন্য ধরনের একটা বাংলাদেশ চাইছেন তাদের আগ্রহে একটা জোট হতে পারে। এখন এই মেরুকরণটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। আমি আপনার মন্তব্য শুনে সাকিবের কাছে আসছি এই একই বিষয়ে একটু মন্তব্য করতে। মেরুকরণটা কি আসলে বাস্তব নাকি মিডিয়ার সৃষ্টি? আন্দোলনের পরিচিত ছাত্র নেতারা একটা দল করেছে, আর এক অংশ আরেকটা দল করছে, সেই দল সরকার গঠন করবে কিংবা আরেকটা জোটের নেতৃত্ব দেবে, এইটা মিডিয়ার অতিরিক্ত আমি মনে করি বা অতিরঞ্জন বা অতি প্রচার। একটা দল গঠন করেছে, তারা এখন পর্যন্ত নিবন্ধনই পায় নাই, রাজনীতিতে এসেছে মাত্র কয়েকদিন, আগে তাদের ম্যাচুরিটি বা পরিপক্কতা তৈরি হোক, রাজনৈতিক ভাবে তারা গড়ে উঠুক। সেখানে এখনই তাদের নেতৃত্বে একটা জোট, আবার এইদিকে যদি বলেন বিএনপির নেতৃত্বে একটি জোট। হ্যাঁ, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা সরকারে ছিল, আন্দোলন সংগ্রামে এই যে আমরা প্রায় 42টি রাজনৈতিক দল ইনক্লুডিং সাকিব ভাই সহ আমরা যে যুগপৎ আন্দোলন করেছিলাম, 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা এই আন্দোলনের আগেই দিয়েছিলাম, সেখানে আমাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল। কিন্তু বিএনপি কিছুদিন আগে বিএনপির এক শীর্ষ নেতার বক্তব্যে আমরা দেখতে পেলাম যে বিএনপি বলছে যে এই নির্বাচনে তাদের জোট গঠনের কোনো পরিকল্পনা নাই, তবে আবার তারা একটা জাতীয় সরকারের কথা বলেছে। কাজে বিএনপির কৌশলটা কি হয় সেটা জানি না, তবে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যে নিবন্ধিত কিংবা সমমনার দল, আমরা যারা একটা নতুন রাজনীতি চাই, পরিবর্তন চাই, যারা একটা ইতিবাচক ভাবে আগামীর বাংলাদেশকে দেখতে চাই, তারা যদি একটা সরকার গঠন করতে পারি, নির্বাচন একটা জোট গঠন করতে পারি, সেই আলাপ আলোচনাটি চলছে অনেকের জায়গা থেকে। সেখানে কার নেতৃত্বে কোন জোট হবে সেইটা বোধহয় এখনই সময় না, কারণ রাজনীতিতে যদি ধরেন নির্বাচন ডিসেম্বর হয় তাহলে এক ধরনের মেরুকরণ হতে পারে, ডিসেম্বর ওভার হলে আরেক ধরনের মেরুকরণ হতে পারে। আমি সহজ সরল ভাবে এটা মনে করি মেরুকরণের এখনো অনেক সময় বাকি, অনেক জল অনেক দিকে গড়াবে আমার মনে হয়, যদি সময় যত যাবে তত বোঝা যাবে। সাকিব ভাই, আপনি একটু মন্তব্য করবেন, কিন্তু আমার একটা মানে পর্যবেক্ষণ আছে। পর্যবেক্ষণটা হচ্ছে এরকম, আন্দোলনের সময় জোনায়েদ সাকি যত গুরুত্বপূর্ণ থাকেন, নির্বাচনের সময় ততটা গুরুত্বপূর্ণ থাকেন না। এটা আপনি খেয়াল করেছেন কিনা এই মেরুকরণের প্রসঙ্গে যদি আপনি একটু বলেন।